রয়েছেন আজকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা আছে বাজেটে। একদিকে যেরকম 100 কোটি টাকা প্রকল্পের জন্য বা তার বেশি মূল্যের ইনভেস্টমেন্টের প্রকল্পের জন্য, বিনিয়োগের প্রকল্পের জন্য আলাদা করে লাইসেন্স নিতে হবে না বা স্থানীয় স্তরে লাইসেন্সগুলোর প্রয়োজন নেই বলা হয়েছে, তেমনি চাঁদার জুলুমবাজি মানে এক কথায় তোলাবাজি বন্ধ করবার জন্য নতুন আইন আনার কথা বলা হয়েছে। এটা বন্ধ করতেও কিন্তু সরকারি কর্মচারীদের ব্যাপক বড় ভূমিকা থাকবে। বাঁকুড়া থেকে হীরক আমার সঙ্গে রয়েছেন। হীরক, সরকারি কর্মচারীরা নিশ্চিতভাবে তাদের 20% ডিএ পাওয়ার ঘোষণাতে খুশি হবেনি। অন্যান্য জায়গা থেকে যে প্রতিক্রিয়া আসছে বুঝতে পারছি, বাঁকুড়া নিশ্চিত তার বাইরে হবে না। কিন্তু সরকার যে মনোভাব নিয়ে নতুন করে শিল্প বিনিয়োগের দিকে এগোতে চাইছেন, তাতেও কিন্তু সরকারি কর্মচারীদের ব্যাপক পার্টিসিপেশন এবং সাহায্য দরকার। এই যে লাইসেন্সের পদ্ধতি সহজ করা, ওয়ান উইন্ডো সিস্টেম, সেটা একটা, কিন্তু চাঁদার জুলুম বন্ধ নিয়ে মানে তোলাবাজি বন্ধ নিয়ে সরকারি কর্মচারীরা কতটা এখনো পর্যন্ত সরকার এটাকে বন্ধ করবার জন্য নতুন আইন আনতে চলেছেন, যে আইনটা প্রপারলি ঠিকমতো প্রয়োগ করতে পারলে বাংলা থেকে শিল্প তাড়ানোর যে ভাবমূর্তি সেটা গিয়ে মুছে শিল্প বান্ধব ভাবমূর্তি তৈরি হবে। শিল্পপতি এখানে আসার আগে ভাববেন না কালকে কোন পার্টি এসে আমার কাছে তোলা চাইবে বা কোন সরকারি ব্যবস্থাপনা বা কাগজপত্রের নামে আমার কাছে তোলাবাজিটা হবে। হীরক, ঠিকই, আমি প্রথমে একটু ছবিটা দেখাতে চাইবো যে এই যে ডিএ ঘোষণা, যেটা 20% ডিএ রাজ্য সরকার আজকে ঘোষণা করেছে, সেই ঘোষণায় কিন্তু রীতিমতো খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। তুমি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া শহরের বাইপাস রোডে, এবং সেখানে দেখতে পাচ্ছ যে শিক্ষকদের একটা বড় অংশ তারা এই মুহূর্তে নিজেদের মধ্যে একে অপরকে মিষ্টি খাইয়ে যেমন এই সেলিব্রেশন করছেন, তার পাশাপাশি কিন্তু পথ চলতি মানুষ তাদেরও তারা লাড্ডু বিতরণ করছেন। আমি একটু শিক্ষকদের কাছে জানার চেষ্টা করবো, এখানে কয়েকজন শিক্ষক রয়েছেন। বলছি যে আপনাদের তো ডিএ ঘোষণা হয়েছে, নিশ্চিতভাবে আপনারা খুশি, কিন্তু তার পাশাপাশি এবার রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে, চাঁদার জুলুমবাজি বন্ধ করা হবে, তোলাবাজি বন্ধ করা হবে, অর্থাৎ একটা শিল্প বান্ধব পরিস্থিতি তৈরির একটা বার্তা দেওয়া হয়েছে। কি বলবেন, এতে কি কর্মসংস্থানের নতুন করে জায়গা তৈরি হবে বা কি বলবেন? আমরা শুরু থেকেই দেখছি এই সরকারের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, মূলত ল অ্যান্ড অর্ডারের উপরে ভীষণভাবে জোর দিয়েছে। আমরা জানি ল অ্যান্ড অর্ডার যদি কন্ট্রোল না হয় শিল্পবান্ধব পরিবেশ হবে না। ওই জায়গা থেকে সরকারের যে বাজেট ভাষণ তাতে এগুলো সতর্ক ভূমিকা পালন করবে। তার সাথে সাথে স্থানীয় বেসিসে যেসব পারমিশন নিতে হতো এবং যে অবস্ট্রাকশনগুলো পড়তো সেগুলোর প্রতি ভীষণ সিরিয়াস এবং একটা স্ট্রং নীতি নিয়েছে। এতে আমরা বেজায় খুশি। আমরা শুধু কর্মচারীদের ডিএ বৃদ্ধি শুধু নয়, তার সাথে সাথে পশ্চিমবাংলায় যে ভ্যাকেন্সি আছে তার উপরে যে নিয়োগ, তার উপরে মহিলা 33% যে রিজার্ভেশন, উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা একটা বিশাল অবদান রাখবে। এটা কতটা খুশি এই যে নতুন করে একটা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরির একটা বার্তা দেওয়ার চেষ্টা হলো? আমরা খুব খুশি, কারণ আমাদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসন হলো। কারণ আমরা এর আগের গভর্নমেন্টের কাছে বহুবার চেয়েছি, এসব কোর্টে মামলা হয়েছে, কিন্তু তাতে উনি কোনো আমল দেননি। তবে আজকে আমরা ডিএ পেয়ে প্রচণ্ড খুশি। আমরা যেটা আশা করি, ডিএ তো পেলেন, সেটা খুশি হলেন বুঝলাম, কিন্তু তার পাশাপাশি এবারের বাজেটে রাজ্য সরকার একটা ঘোষণা করেছে যে তোলাবাজি বা চাঁদার জুলুম সেটা বন্ধ করার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করা হবে এবং পৃথক আইন তৈরি করা হবে। তাহলে কি নতুন করে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা? একদম আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, আমরা সেটা চাই, এবং রাজ্য জুড়ে একটা উন্নয়নের ধারা বজায় থাকুক এবং সব মানুষ যাতে খুশি থাকে সেটাই আমরা চাই। বলছি যে এই যে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করার একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে এই বাজেটে, কি বলবেন? অবশ্যই দরকার ছিল, কারণ কর্মসংস্থান একটা বড় ইস্যু ছিল। এখন এই কর্মসংস্থান যে আমরা যদি বড় শিল্প না হয়, বৃহৎ শিল্প না আসে, আমাদের কর্মসংস্থান হবে কি করে? তো বড় বৃহৎ শিল্প আসুক, একটা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হোক, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর উপর সরকার নজর দিক। ঠিকই বলছি যে ডিএ তো পেলেন, সেটা তো একটা খুশির খবর, কিন্তু তার পাশাপাশি এই যে নতুন করে শিল্প আসার ক্ষেত্রে যেটা অন্যতম প্রতিবন্ধকতা ছিল এই রাজ্যের, যে চাঁদার জুলুম, তোলাবাজি, সেই জায়গাটা বন্ধ করার ব্যাপারে একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে এই বাজেটে, কি বলবেন? অত্যন্ত জনমুখী বাজেট পরিকল্পনা, আমরা খুবই খুশি। এবং সবচেয়ে বড় জিনিস, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এই তিনটে জিনিস যদি মজবুত না হয় তাহলে কোনো একটা রাজ্য বা রাষ্ট্রের উন্নতি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। যদি শিল্পে এই ধরনের তোলাবাজি জুলুম বন্ধ হয়, আমি মনে করি বা আমরা সমস্ত আপামর পশ্চিমবঙ্গবাসী মনে করি ভবিষ্যতে অনেক বড় বড় শিল্প পশ্চিমবঙ্গে আসবে এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক, সামাজিক সমস্ত পরিকাঠামো উন্নত হবে। এবং সবচেয়ে বড় যে সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে এখন দাঁড়িয়ে বেকার সমস্যার সমাধান, সেটা নিরসন করা 100% সম্ভব হবে বলে আমার মনে হয়। একেবারে আপাতত ধন্যবাদ হীরক, প্রসেনজিৎ এবং দীপঙ্কর। আমার সঙ্গে 3 প্রতিনিধি ছিলেন, আমাদের 3 প্রতিনিধি, আপাতত তোমাদের 3জনকে ধন্যবাদ। সুমনবাবু, আমি আপনার কাছে ফিরবো। আসলে এই অ্যালোকেশনগুলো মানে এই বাজেটের অ্যালোকেশনগুলো ঠিক বিয়েবাড়ির মতো নয়।
এখানে ওয়ান টেবিল ফিডস অ্যানাদার টেবিল। এই যে বলছিলেন শেষ সরকারি কর্মী যে যদি শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরাও উপকৃত হব, আমি হয়তো উনি সচেতনভাবেই বলছেন, কিন্তু আমি বলছি যে কতটা সচেতন জানি না। এটা তো ঘটনা, সরকারের কাছে যদি আয় বাড়ে, রেভিনিউ আসে, সরকার তো সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রাখবেন না, এটা তো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম ডিএটা বকেয়া রাখতে হয়েছে, তার বড় কারণ হচ্ছে তার রাজ্যে কোনো আয়ের সংস্থানই ছিল না, উল্টো সব যেতে বসেছিল, এবং যতটুকু ছিল সেটা তিনি ভাতা দিয়ে ব্যবস্থা করতে পছন্দ করতেন। এই যে নতুন একটা আইন আনা, চাঁদার জুলুমবাজি বা তোলাবাজি বন্ধ করব, কোনো ছুতোতে তোলাবাজি, কঠোর আইন আনা, এইটাকে কিভাবে দেখছেন আপনি? খুব লজ্জার যদিও একটা রাজ্যের পক্ষে, ভারতের কোনো রাজ্যে নেই, আমাদের করতে হবে। আইন আনাটা দরকার, তার থেকেও বড় কথা হচ্ছে যে মানুষ এগুলোতে না সিগন্যালে চলে। যদি দেখে যে পলিটিক্যাল লিডারশিপ একদম ওপরতলায় যারা আছেন তারা একদমই এটা অ্যালাউ করবেন না, তাহলে সিস্টেমটা সেরকম বিহেভ করবে। আইন আগেও ছিল, আপনাকে আলাদা করে অন্য কিছুর আইন করার দরকার নেই, আইন হয়তো আগেও ছিল, কিন্তু লোকে যদি কোনো ব্যবসা মনে করে যে ওইখানে গেলে আমি রোজগারের থেকে আমার খরচা বেশি হবে, তারা সেখানে আসবেন না। সুতরাং এখানে এই সরকারের অভিমুখটা কি হবে শিল্পকে আকৃষ্ট করার পেছনে, সেটা কিন্তু মানুষ এক বছর দেখবেন, সুতরাং তাদেরকে সময় দিতে হবে। কিন্তু অনির্বাণ, এখানে আপনি আমি এত বছর ধরে এই আলোচনাগুলো করছি, আমার একটা জায়গায় আমি একটু, নিশ্চয়ই আমাদের কাছে বা আপনার কাছেও তো সেই বইটা নেই, আমার মনে হয় যে আপনি লাড্ডুর খাওয়ানোর ছবি দেখাচ্ছেন স্বাভাবিকভাবেই, তার কারণটা হচ্ছে মানুষ তাদের যে আশা প্রত্যাশা সেটা এই সরকার চেষ্টা করেছেন অ্যাড্রেস করার, সেই জন্যে আপনার যারা কলিগ আছেন তারা সেই সব জায়গায় গিয়ে হয়তো লোককে জিজ্ঞেস করছেন। কিন্তু আমার যে প্রশ্নটা থাকবে বা স্বাভাবিকভাবেই থাকবে যে আপনি কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী, আপনি বাজেটের সাইজটা বলেছেন 4,38,000 প্লাস লক্ষ কোটি টাকা, আর কোথায় কোথায় কি করবেন বিভিন্ন জায়গায়। ইনক্লুসিভ শব্দটা মুখ্যমন্ত্রীও ব্যবহার করেছেন, শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ব্যবহার করেছেন, ইনফ্যাক্ট স্বপন দাশগুপ্ত মহাশয় বাংলায় বলার চেষ্টা করেছেন, চিফ মিনিস্টার ইংরেজিতে বলেছেন এই শব্দ, এবং বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং বিশেষ করে দক্ষিণবঙ্গে যে কেন্দ্রীভূত উন্নয়ন সেটা না দেখে উত্তরবঙ্গে উন্নয়ন করার, এগুলো সব খুবই ঠিক লাগছে। কিন্তু আমি খুব মৌলিক জায়গায় ফিরে যেতে চাইছি। মৌলিক জায়গায় যেটা ফিরে যেতে চাইছি সেটা হচ্ছে যে জিনিসটা উনি করতে চান। আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো কেন্দ্রীয় প্রকল্প যেটা আগের সরকারের সময় হয়তো আটকে ছিল, প্রায় 40,000 কোটি টাকা মতো আটকে ছিল। সে হয়তো প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধি যোজনা আটকে থাকতে পারে, বা আবাস যোজনা আটকে থাকতে পারে, এইগুলো সব করেছেন। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানরেগা বলে যে যোজনাটা ছিল, সেটা কিন্তু 30শে জুন লাস্ট ডেট। এরপরে 125 দিনের কাজ, রাজ্য সরকারের 40%। 1 জুলাই থেকে কি হচ্ছে, 1 জুলাই থেকে আপনি বিকশিত ভারত গ্যারেন্টেড রোজগার অ্যান্ড আবাসিক মিশন তৈরি করছেন। সেখানে 125 দিন করতেন, আগে 100 জনের জন্য ছিল। তাহলে যদি মোটামুটি আমাদের এখানে জব কার্ড হোল্ডার প্রায় 1,36,00,000 মতো যদি কেটে কুটেও যদি করেন, তাহলেও যেটা হবে সেখানেও প্রায় 15,000 কোটি টাকা মতো লাগবে। সেই জন্য উনি 14,000 কোটি টাকা করেছেন, যেটা কোনো রাজ্যের আগে কিন্তু প্রেশার থাকতো। এই অ্যাডিশনাল 15,000 কোটি টাকা বা 14,000 কোটি টাকা সেটা ওনাকে দিতে হবে। আয়ের সূত্রগুলো কোথা থেকে হচ্ছে, তার কারণটা হচ্ছে ফিনান্স মিনিস্টার কিছু এই ছোট ছোট যে ইন্টারভিউগুলো দিয়েছেন তাতে খুব সঠিকভাবেই বলেছেন যে আমাদের রাজ্যে নিজস্ব আয় কিন্তু খুবই কম। ঠিক আছে, আচ্ছা, সেই জন্যে আমরা কিন্তু পণ্য পরিষেবা কর বা স্টেট জিএসটির ওপরে বেশি নির্ভরশীল, সেটা অন্য রাজ্য। আমরা সুরার ওপরে ভীষণভাবে নির্ভরশীল।
সেটা তো আজকে থেকে কমবে, তারপর ইঙ্গিত পাওয়া গেল। না। আবগারি লাইসেন্সের ক্ষেত্রে আরো বেশি কঠোর না হচ্ছে না না, শহর সেটা এবং- বলেন, সেটা বলেননি। সুরার উপরে, এবং ইনফ্যাক্ট মজা করে আমাদের এখানকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ওটা বোধহয় আমি পেটেন্টটা আমারই ছিল। আমি বরাবরই বলতাম যে যারা সুরাপান করেন তাদেরকে যথেষ্ট সম্মান প্রয়োগ করার দরকার, কারণ তাদের জন্য এই রাজ্যটা চলছে। সেটা স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন। দুই, যেটা উনি বলেছেন যে 500 মিটারের মধ্যে কেএমসি এরিয়া করতে দেবে না, কিন্তু যেটা সমস্যাটা ওরাও ভালো করে জানেন, এখানে একটা দোকানের সাথে অনেকগুলো অফ শপ খুলে রাখা হয়েছে, ঠিক আছে, ওইগুলো কমার দরকার। কিন্তু আয়ের উৎসগুলো কি, নতুনভাবে আয় কোথা থেকে জেনারেট করতে পারবেন, এটা জানতে পারলেও ভালো লাগতো। কারণ উনি বলেছেন যে আয় বাড়বে বলেছেন, আয় ব্যয়টাও কেউ কমানোর চেষ্টা করছেন, অনুপাতটা অনুশাসন মেনে চলবেন, কিন্তু কোথা থেকে টাকা আসবে সেটার কিন্তু উনি ওনার বাজেট স্পিচে আপনি বা আমি কেউই, আপনি কি শুনেছেন? আমি তো না, শুনিনি। একটা বড় অংশ তো উনি 4,38,000 কোটি টাকাতেই শেষ করেছেন। আশা করব কালকে যখন জবাবি ভাষণ থাকবে, যেখানে বিধায়করা ওকে প্রশ্ন করবেন, নিশ্চয়ই আরও বেশি আমরা দেখতে পাবো। এবং কাল পরশুর মধ্যে যখন আমাদের সকলের হাতেই বাজেট ডকুমেন্টটা থাকবে, তখন আমরা বলতে পারবো যে কোথা থেকে কি করছেন। তবে এই সরকার বিভিন্ন সেকশনকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, এটা ঠিক। আমার সময় একদম শেষ করতে হবে। এবং তাদের জন্য শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ সুবর্ণবাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। বাজেট, পশ্চিমবঙ্গ সরকারে বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের প্রথম বাজেট, সেই বাজেট নিয়ে আমরা আপাতত সাময়িক প্রতিক্রিয়া ইত্যাদি ভিত্তিক আলোচনা করলাম। নিশ্চিতভাবে বিকেলবেলা আজকে যেরকম প্রত্যেক দিন যুক্তিযুদ্ধ থাকে আপনাদের জন্য থাকবে, এবং আজকে যুক্তিযুদ্ধ লম্বা সময়ের থাকবে, এই বাজেট নিয়ে কাটাছেঁড়া থাকবে। আপাতত বাজেট নিয়ে আলোচনা আমরা এখানে